শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম দিল্লি যাত্রা। কাল এবং পরশু তার ঠাসা কর্মসূচি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। কিন্তু তার বাইরে পরিবর্তনের পর নতুন সরকারের কাছে বাংলার মানুষের আকাশ ছোঁয়া প্রত্যাশা খুব স্বাভাবিক। রাজ্যের মানুষ চাইছেন চাকরি হবে, কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে। তো গোটা রাজ্য তাকিয়ে আছে শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরের দিকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে বারবার এই রাজ্যে এসেছেন এবং একটা ডাবল ইঞ্জিন সরকার হলে তার কি কি সুফল হতে পারে তার একটা স্বপ্ন দেখিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই সফরের আউটকাম কি হতে পারে আমরা একটু আলোচনা করব, বিশ্লেষণ করব, কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। রাজ্যের মানুষের বিপুল প্রত্যাশা খুব স্বাভাবিক। রাজ্য যেই অবস্থায় ছিল এবং নতুন সরকারকে ঘিরে এই প্রত্যাশা খুব স্বাভাবিক। এবং মুখ্যমন্ত্রী যাচ্ছেন বা গেলেন দিল্লিতে, তারপর কি হতে পারে তার আউটকাম, এই নিয়ে একটা জল্পনা আলোচনা কিন্তু সব জায়গায় চলছে। তোমার কি মনে হয় কতটা পজিটিভ হতে পারে এই আউটকাম? দেখো, মোটামুটিভাবে কি হয় যে কোনো স্টেটে কোনো যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তারপরে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করা একটা কাস্টমারি। কারণ ভারতের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তা রাজনৈতিক মতাদর্শগত যতই ফারাক থাকুক না কেন, ধরো কেরলের মুখ্যমন্ত্রী গিয়েও দেখা করবেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রীকেও দেখা করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, এটা মাত্র মিয়ার কাস্টমারি হয়তো হবে না বা মিয়ার সিম্বলিক নয়। এখানে কি হবে যে এখানে একটা প্রত্যাশা তো আছে। এবং এই যে পশ্চিমবঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে বলছেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি গভর্নমেন্ট থাকে এবং দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট থাকে তাহলে দোনো হাত মে লাড্ডু। পরবর্তীকালে সেটা ডবল ইঞ্জিন গভর্নমেন্ট বলেছে। এবং 2016 সাল থেকেই বা 2014 থেকেই যে গত 10-12 বছরে উনি হয়তো 40-50 বার পশ্চিমবঙ্গে সফরে এসেছেন প্রচারের জন্য। প্রতিবারই এসে তিনি পশ্চিমবঙ্গের একটা ডেভেলপমেন্টের ন্যারেটিভ সামনে রেখেছেন এবং তিনি বুঝিয়েছেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা হাতে পায় তাহলে বিজেপি কেমন পশ্চিমবঙ্গের ট্রান্সফরমেশন ঘটাতে পারে, একটা রূপান্তর ঘটবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রচারে তাই বলেছেন। তার ফলে পশ্চিমবঙ্গে যে নতুন বিজেপি সরকার এবং তুমি যে প্রত্যাশার কথা বলছো, এই প্রত্যাশা পূরণের ওনাস দায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে বর্তায় না, এই ওনাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেও কিছুটা বর্তায়। কারণ তিনিও এবারে যে ভোটের যে ফলাফল বিশ্লেষণ, সংবাদ মাধ্যম, এমনকি যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেনি অ্যাক্সিস মাই ইন্ডিয়া, প্রদীপ গুপ্তা গত পরশুদিন একটা ইন্টারভিউ দিয়েছেন, মোস্ট প্রবাবলি ফিনান্সিয়াল এক্সপ্রেসে আমি পড়ছিলাম। সেখানে তিনি বলেছেন যে প্রাইম মিনিস্টারের যে এবারে প্রচার, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। মানুষ হোপ দেখতে পাচ্ছে যে প্রধানমন্ত্রীর কথায়। তো মানুষ যদি প্রধানমন্ত্রীর কথা একটা আশার দেখতে পান, তাহলে প্রাইম মিনিস্টারের উপরে একটা ওনাস আছে। এবার পশ্চিমবঙ্গে যে হাড়ির হাল, এটা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে জানা। তিনি যে মুখ্যমন্ত্রী হয়ে জেনেছেন এমন নয়, প্রশাসনে ছিলেন, তিনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন এবং তিনি জানেন যে হাড়িতে হাত গলালে হাড়ির তলায় গিয়ে হাতটা লাগবে চাল ভেদ করে, তলানিতে চাল পড়ে রয়েছে। তার ফলে তিনি জানেন যে কি অবস্থা। এবং তার উপরে খাড়ার ঘা হচ্ছে যে 1,500 টাকা করে ভাতা ছিল লক্ষ্মীর ভান্ডার, সেটা 3,000 টাকা করে দ্বিগুণ হয়ে দিতে হচ্ছে। প্লাস যুব যে ভাতা, সেটা 1,500 ছিল, সেটা 3,000 টাকার কথা বলা হয়েছে। তো ফলে সামগ্রিকভাবে সোশ্যাল সেক্টরের জন্য বার্ডেন বেড়ে গেছে। তো এই টাকাটা আসবে কোথা থেকে? ইমিডিয়েট রেভিনিউ বা রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ কম, অথচ খরচ বেড়ে গেল। বাজেট এখনো আসেনি, পূর্ণাঙ্গ বাজেট। তো এইটা কিভাবে যোগান দেওয়া যাবে, অর্থের যোগান? টাকা তো মঙ্গল গ্রহ থেকে আসবে না। তো এই সামগ্রিক বিষয় নিশ্চয়ই তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে বৈঠক হতে চলেছে, আমি যতদূর দিল্লির রাজনীতি বা দিল্লিতে যেভাবে সরকার স্টেটক্রাফট চলে যেটুকুনি দেখেছি, তাতে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টারের মিটিংয়ে কখনো নিটিগ্রিটি নিয়ে আলোচনা হয় না যে এই টাকা কোথা থেকে আসবে, ওই খাত থেকে আসবে না সেই খাত থেকে আসবে, এরকম নিটিগ্রিটি নিয়ে আলোচনা হয় না। আলোচনাটা হয় একটা নীতির ওপরে, যে সামগ্রিকভাবে তাহলে
কিভাবে রাজস্বটা বাড়ানো যাবে, বা কিভাবে এইটা আপনারা দিল্লি সাপোর্ট করতে পারে, সেন্টার কিভাবে সাপোর্ট করতে পারে, সেন্টার কোন জায়গাগুলোতে ফোকাস করতে পারে, বেসিক কিছু জায়গা নিয়ে একটা ওভারঅল একটা ম্যাক্রো একটা নীতিগত জায়গা নিয়ে একটা আলোচনা হতে পারে। তারপরে কি হতে পারে, তারপরে যেহেতু সেন্টারে বিজেপি গভর্নমেন্ট এবং স্টেটে বিজেপি গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার বলতে পারেন, সবটাই বলতে পারেন, কেউ আমাকে বলতেই পারেন যে আপনি কি করে জানেন, কিন্তু এরকম ভাবেই হয় সাধারণত, অতীতে এভাবেই ঘটেছে। সেই কারণেই বলছি যে প্রাইম মিনিস্টার বলতে পারেন যে পিএমও, প্রাইম মিনিস্টার অফিসের একটা সেট অফ অফিসার্স, তারা পশ্চিমবঙ্গের আমরাদের সঙ্গে একটা ধারাবাহিক বৈঠক করে কিছু যে ইমিডিয়েট রিলিফ, বা ইমিডিয়েট রিলিফ মানে কিন্তু কোনো আর্থিক প্যাকেজের কথাই বলছি, আমি ভাবছিলাম সেরকম আর্থিক প্যাকেজের কিছু দেওয়া সম্ভব নয়, কিন্তু কিভাবে যে আগামী দিনে স্ট্রাকচার্ড ভাবে পশ্চিমবঙ্গ এগোবে, এটা নিয়ে একটা আলোচনা হতে এটা তো পারে। একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার হবে তাহলে, এখন যেই পরিমাণ মানে দীর্ঘমেয়াদী ভাড়ে না, মা দেখো, ভবানী অবস্থা না, এই যে সেন্টার স্টেট কোঅর্ডিনেশনটা, এটা বহু স্তর থাকে। এটা হচ্ছে একটা ধরো শর্ট টার্ম গোল বা শর্ট টার্ম প্ল্যান, একটা হচ্ছে লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যানে কিভাবে স্টেট এগোবে সেটা একটা সাজেশন আসতে পারে। তুমি দেখো সিগনিফিকেন্টলি যে পশ্চিমবঙ্গে বালুরঘাটের এমএলএ ছিলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে, তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে, ফলে তার কিছু ইনপুট থাকবে যে পশ্চিমবঙ্গের এক্সচেকারের অবস্থা যা, কোষাগারের অবস্থা যা, শর্ট টার্মে এই করা উচিত, লং টার্মে এইভাবে এগোনো উচিত। তো এরকম একটা আউটলাইন ওই মিটিংয়ে আসতে পারে। আরও একটা বিষয় যেটা উঠে আসতে পারে প্রাইম মিনিস্টারের সঙ্গে আলোচনায়, দেখো গত 4টে ফাইন্যান্সিয়াল ইয়ার, 2021 সাল থেকে আমি বলছি, 4টে বা 5টা ফাইন্যান্সিয়াল ইয়ারে মেজর সোশ্যাল সেক্টরের খাতে সেন্টার থেকে টাকা আসেনি, দুর্নীতির অভিযোগে আসেনি। 100 দিনের কাজ, আবাস যোজনায় 2022 সালের সেপ্টেম্বর মাসে যতদূর আমার মনে আছে 8,200 কোটি টাকার প্রথম কিস্তির টাকার জন্য একটা চিঠি এসেছিল, সেই টাকাও আসেনি, তার দ্বিতীয় কিস্তি তো পরের কথা। তার কারণ হচ্ছে সেই করাপশনের অভিযোগে টাকাটা পাঠানো হয়নি আর। তো সেই 2022 সাল থেকে আবাসের টাকা পায়নি, গ্রামীণ রাস্তা বা গ্রামীণ স্বাস্থ্য খাতে বিভিন্ন যে প্রজেক্ট, তো এইখানে যে গত 4টে ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে টাকা আসেনি, এমন নয় যে টাকাটা আসেনি বলে টাকাটা কেন্দ্রের কোনো একটা ঘরে জমা হতে সেখান থেকে লকার খুলে টাকাটা বেরিয়ে যাবে, এরকম ভাবে হয় না। এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে যে কিভাবে সেন্টারে কোন কোন খাত থেকে কোন কোন প্রকল্প খাতে স্টেট গভর্নমেন্ট কত টাকা পেতে পারে, এরকম একটা আউটলাইনের জায়গা তৈরি হতে পারে। এবং সেইটার ভিত্তিতে প্রাইম মিনিস্টার হয়তো কিছু অফিসার অ্যাপয়েন্ট করে দিতে পারেন তার পিএমও থেকে বা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, যে একটা শর্ট টার্ম প্ল্যান যারা তৈরি করে দেবেন। কারণ মনে রাখতে হবে যে জুলাই মাসে নতুন সরকারকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে। এই পূর্ণাঙ্গ বাজেটটাই হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের চলতি আর্থিক বছরের বাকি মাসগুলোতে সরকার কিভাবে এই যে সামাজিক প্রকল্প খাতে টাকা যোগান দেবে এবং কোন কোন খাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজস্ব আদায়ের বাড়ানোর জায়গা ছিল না, তিনি এই ভোটের আগে সামাজিক খাতে খরচ বাড়িয়ে দিয়েছিলেন। ধরো 100 দিনের টাকা, বকেয়া টাকা তিনি 2024 সালে লোকসভা ভোটের আগে রাজ্যের কোষাগার থেকেই দিয়েছেন। আবার এই যে 2026 সালে বিধানসভা ভোট হলো, তার আগে দুটো ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে প্রথমে 12 লক্ষ পরে 16 লক্ষ পরিবারকে আবাসের টাকা দেওয়া হলো। এটা এই দুটো ফান্ড মিলিয়ে প্রায় 28,000 কোটি টাকা, 28,000 crore, হিউজ মানি। তো এক্সচেকারের টাকা নেই। তো এখন কথা হচ্ছে যে এইবার তো সেই চাপটা থাকবে না, তাহলে প্রুডেন্টলি গভর্নমেন্ট কিভাবে, নতুন সরকার জুলাই মাস থেকে কিভাবে সোশ্যাল সেক্টরে স্পেন্ডিং করবেন। আর যেটা আমি বলতে চাইছিলাম, সরি আমারই ভুল হলো, সেটা হচ্ছে এই যে 28,000 কোটি টাকা যে খরচা করেছেন, তার ফলে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল একদম ফ্যাগ এন্ড অফ হার টেনিওর। উনি গিয়ে পথশ্রী প্রকল্প আবার করে বললেন, আমার পাড়া আমার সমাধান, ছোট ছোট প্রজেক্ট 20 লাখ টাকা, ওগুলো কতটা কাজ হয়েছে, কতটা জলে বয়ে গেছে টাকা কেউ জানে না। পথশ্রী প্রকল্পে তো ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং পথশ্রী প্রকল্প বিজেপির অভিযোগ বা কংগ্রেসেরও অধীর চৌধুরীর অভিযোগ হচ্ছে পথশ্রী প্রকল্প করাই হয়েছিল যে ওখান থেকে ইলেকশন ফান্ড তৈরি করার জন্য, এটা অভিযোগ তাদের। তো এই যে
ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়নি। গ্রামের রাস্তা এখন এবড়ো খেবড়ো অনেক জায়গায় হয়ে আছে, শহরের রাস্তা খারাপ। তুমিই বলছিলে যে বিধাননগরের রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না বা গাড়ি চালানো যাচ্ছে না, কোনো নতুন প্রকল্প হয়নি। তো এই জায়গাগুলোতে কিভাবে অর্থের সংস্থান হবে সেইটা মোটামুটি ভাবে একটা রূপরেখা এই প্রাইম মিনিস্টারের সঙ্গে মিটিংয়ে, একটা শর্ট মিটিং, যেখানে প্রথমে একটা কাস্টমারি মিটিং যেটাকে বলা হচ্ছিল, তার সঙ্গে একটা ব্রড আলোচনা এখানে হতে পারে এবং প্রাইম মিনিস্টার হয়তো তাকে অ্যাসিওর করতে পারেন যে তিনি কিভাবে একটা স্ট্রাকচার ওয়েতে সেন্টার কিভাবে স্টেট গভর্নমেন্টকে হেল্প করতে পারে। সে তোমার সামাজিক প্রকল্পে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তো একটা বিপুল চাপ গেছে কোষাগারে, রাজস্ব নেই, সেক্ষেত্রে এই নতুন সরকার এসেও তো সামাজিক প্রকল্পগুলো মোটের উপর কন্টিনিউ করছে, সেখানে তার পরিমাণও কিছুটা বাড়ছে। সেক্ষেত্রে এটার যোগান দেওয়াটা তো কোনোভাবে একটা তো খুব টাফ একটা জব। না, এটা যেমন ঠিক তেমন হচ্ছে যে দেখো এইটারও যে লিকেজ, ধরো আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খাতে জেনুইন বেনিফিশিয়ারি কতজন পেত, কতজনের জেনুইন নয় সেটা একটা ব্যাপার, কতজনের দরকার আছে কতজনের দরকার নেই সেটাও একটা ব্যাপার। সেটা একটা আজকে যদি নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেন যে আর্থিকভাবে সচ্ছল অংশের পরিবারের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া দরকার নেই, অন্নপূর্ণার ভাণ্ডার যেটা দরকার নেই, তা নিয়ে আমার মনে হয় না খুব একটা বিপ্লব হবে। ধরো মধ্যবিত্ত মানে সচ্ছল পরিবারের তারা কেন লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাবে? এটাও তো একটা মানে আগের সরকারও যে একটা খয়রাতির যে ব্যবস্থা করে গিয়েছিল সেটা তো ঠিক ছিল না। তো এইখানে যদি একটা ন্যাশনাল অ্যাপ্রোচ নেওয়া যায় তাহলে কিছু টাকা খরচা কমবে। বা দেখো মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ক্ষমতা আসার পরে আমি তোমাদের আগেও বলেছিলাম যে রেভিনিউ লিকেজ বন্ধের ব্যবস্থা করেছিলেন। এই গভর্নমেন্টে যদি ফার্দার রেভিনিউ লিকেজের চেষ্টা করে, বন্ধের চেষ্টা করে, তাহলে একটা পথ বেরোতে পারে। এরকম ছোট ছোট স্টেপ নিয়েই বড় হবে। দেখো সামাজিক ক্ষেত্রে যে সরকারের বার্ডেন সেটা হয়তো ম্যানেজেবল। এখন মেইন কথা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পশ্চিমবঙ্গে তো পরিকাঠামো উন্নয়ন দরকার, একদম। পরিকাঠামো উন্নয়ন হলে তবেই তো বিনিয়োগ আসবে, নতুন বিনিয়োগ, শিল্পে বিনিয়োগ আসবে, ইত্যাদি প্রভৃতি হবে। সেইটা হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। সেই জায়গাটায় আমার মনে হয় যে, আমি যতদূর জানি যে ইস্ট ওয়েস্ট করিডোর, বম্বে থেকে ডানকুনি পর্যন্ত যে সড়ক পথের নির্মাণ, সেই কাজটা এবার শুরু হতে পারে। তার একটা রূপরেখা নিয়ে এখন নীতি আয়োগে আলোচনা চলছে এবং ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির শীর্ষকর্তারাও এ ব্যাপারে আলোচনা করে একটা রোডম্যাপ তৈরি করে ফেলেছেন। যে কোনো দিন কলকাতায় সেই বৈঠক হতে পারে। তো আজকে যদি এই ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু হয় এবং ধরো পশ্চিমবঙ্গের পার্ট থেকেই কাজটা শুরু হয়, তাহলে একটা ইনভেস্টমেন্ট হলো। দুই হচ্ছে লজিস্টিক্সে হিউজ ইনভেস্টমেন্ট হতে পারে। তার কারণ হচ্ছে যে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকেই, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকেই পশ্চিমবঙ্গে একটি ডিপ সি পোর্টের কথা হচ্ছিল। বুদ্ধবাবু তিনি সাগরে ডিপ সি পোর্টের কথা বলেছিলেন। পরে দেখা যায় যে সাগরে ডিপ সি পোর্টের থেকে তাজপুরে গভীর সমুদ্র বন্দর করাটা বাঞ্ছনীয়। এখন সেইটা কখনো মানে সেটা নিয়ে একটা আশার আলো দেখা যায়, আবার নিভে যায়। কিন্তু আমার কাছে যতদূর খবর, দিল্লি এখন এই লজিস্টিক্সের উপরে কাজ করতে খুব ইন্টারেস্টেড এবং এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে পারে। তাহলে সরকারের যখন বিনিয়োগ করার ক্ষমতা নেই, তো যদি প্রাইভেট ইনভেস্টমেন্টটা যে ডিপ সি পোর্ট তৈরি হয় বা লজিস্টিক্সের কাজ হয়, লজিস্টিক্সে ফার্দার ইনভেস্টমেন্ট হয়, তাহলে পশ্চিমবঙ্গে অন্তত একটা পজিটিভ ট্র্যাজেক্টরিতে পশ্চিমবঙ্গ যেতে পারে। তো এইটা আগামী 5-6 মাসে দেখার যে লজিস্টিক্সের ক্ষেত্রে যে বিনিয়োগের ঘোষণা এবং তার কাজ শুরু করার যে চেষ্টা, সেটা কত দ্রুত শুরু হয়। আমার আরো 2-3টে প্রশ্ন আমি পরপর জাস্ট আসছি। সেটা একটা হচ্ছে যে তুমি এত সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছ, যেহেতু অর্থনীতি নিয়ে তো মানুষের অনেক সময় থাকে একটা ঘোরালো পেঁচালো বোঝার অসুবিধা হয়। আমার মনে হয় দর্শকরাও বুঝতে পারছেন সেক্ষেত্রে ঘোরালো পেঁচালোর ব্যবস্থা নেই। দুটো জিনিসের সোজাসুজি ব্যবস্থা আছে। একটা হচ্ছে চলতি যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে, কারণ পশ্চিমবঙ্গে এখনো আর্থিকভাবে অনগ্রসর মানুষের সংখ্যা অনেক বিপুল। মানে তুমি আমি যাদের চিনি তার থেকেও অনেক দরিদ্র হতদরিদ্র মানুষ রয়েছে, প্রান্তিক। তো সেইখানে সামাজিক প্রকল্পগুলো চালিয়ে যাওয়া জরুরি, এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে পশ্চিমবঙ্গের যদি উন্নয়নের কথা বলা হয়, যেটা প্রাইম মিনিস্টার বারবার পশ্চিমবঙ্গে এসে বোঝাতে চেয়েছেন, তাহলে পশ্চিমবঙ্গে মূলধন খাতে
যে একটা বা পরিকাঠামো খাতে একটা বিনিয়োগের প্রয়োজন আছে, সেই বিনিয়োগের টাকা কোথা থেকে আসবে সেইটা রোডম্যাপ, সেটা দিশা দিল্লিকে দেখাতে হবে। সেটা তো শুভেন্দু অধিকারীর পক্ষে, মুখ্যমন্ত্রী না। শুভেন্দু অধিকারীর পক্ষে কোনোভাবেই সম্ভব কিন্তু না। সেটাতেই আমার একটা প্রশ্ন, যে শুধু তো দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। আমরা আগের সরকারের সময় একটা চলতি কথা ছিল কি, আবগারি এবং কিছু হচ্ছে ট্রান্সপোর্টের থেকে কিছু এদিক ওদিক সবটা ধরে, এই ছিল রাজস্ব আদায়ের একটা পথ। তার বাইরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের কোনো পথ, নতুন করে কোনো কিছু কি আমার এখান থেকে রাজ্য থেকে কোনো কিছু সেরকম সম্ভাবনা থাকতে পারে, যেটা এতদিন হয়তো ঢাকা পড়া ছিল বা কিছু? আমার মনে হয় না যে এখনই, যদিও এখনই হচ্ছে আইডিয়াল টাইম, কারণ যে বিপুল ম্যান্ডেট নিয়ে এসছে, যে বিভিন্ন পুরসভায় জল কর বসানো বা কর স্ট্রাকচারটাকে রেশনালাইজ করা, এইগুলো হাত দিতে পারে। কতটা সাহসী ভাবে সেটাকে হাত দেবে লোকালি যেটা সেটা দেখতে হবে। কিন্তু এছাড়া নতুন বিনিয়োগ না এলে, শিল্পের বিকাশ না এলে তুমি কর আদায় বাড়বে কোথা থেকে? ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলে তবেই তো কর আদায় বাড়বে। বাণিজ্য ব্যবসা বাড়াতে হবে। আজকেই আমার একজনের সাথে কথা হচ্ছিল, ব্যাংকের সিনিয়র অফিসার, তারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে তাদের যে ব্যাংকের বিভিন্ন শাখাগুলো আছে, সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, বহু ব্যাংকের ব্রাঞ্চ লাভজনকভাবে চালানো ডিফিকাল্ট হচ্ছে। যে টার্গেট, বিশেষ করে বেসরকারি ব্যাংকে যে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, ব্রাঞ্চগুলো ফুলফিল করতে পারছে না, কারণ ব্যবসা নেই। তো ব্যবসা না থাকলে ব্রাঞ্চগুলোতে টাকা আসবে কোথা থেকে? আসবে কোথাও থেকে? লেনদেনটাই নেই। তো ফলে এই যে ব্যবসা, ট্রেড, ইনভেস্টমেন্ট, এইগুলোর উপরে যতটা জোর না দিলে ট্যাক্স কালেকশন বাড়বে না, কর আদায় বাড়বে না এবং সেলফ সাফিসিয়েন্টও হবে না। উল্টে তো পশ্চিমবঙ্গে ঘাড়ের উপরে বিপুল 8 লক্ষ কোটি টাকার উপরে করের বোঝা রয়েছে। এমনি গ্লোবাল সিচুয়েশনও তো খুব একটা ভালো নয়। দেখো তোমার তেলের দাম বাড়ছে, জ্বালানি, প্রধানমন্ত্রী নিজে বারবার করে অ্যালার্ট করছেন, খুব অ্যালার্মিং। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমার কেন্দ্রের কাছ থেকেই বা কতটা এক্সপেক্ট করা যেতে পারে? তুমি একটা দারুণ প্রশ্ন করেছো, সত্যি খুব ভালো প্রশ্ন করেছো। তার কারণ হচ্ছে যে এই পয়েন্টটা যদি আমরা মিস করে যেতাম তাহলে একটা খারাপ ব্যাপার হতো। সেটা হচ্ছে যে এটা ঠিক যে কেন্দ্রের সরকারের হাতেই বা টাকা কোথায়, এবং যখন বিশ্বজুড়ে একটা মন্দার পরিস্থিতি তৈরি হচ্ছে, যার প্রভাব ভারতবর্ষের উপরে আছড়ে পড়েছে। তেলের দাম কি পরিমাণে বেড়ে গেছে তুমি দেখো। তেলের দাম বেড়ে যাওয়া মানে তার একটা কাস্কেডিং এফেক্টও শুরু হয়ে যায়, এক্সপোর্টের উপরে প্রভাব পড়ছে। এই সময় যখন সরকারের হাতে টাকার মানে যোগান কম, তখন সরকারি বা কি করতে পারে? কিন্তু যেহেতু পরপর চারটি বা পাঁচটি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে পশ্চিমবঙ্গের মেজর কিছু সোশ্যাল সেক্টরে কোনো টাকা সেন্টার থেকে আসেনি, তাহলে ধরে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে ওই প্রকল্পগুলি থেকে টাকা আসা শুরু হবে। তাহলে ওই সব প্রকল্প থেকে টাকা আসা শুরু হলে মোটামুটিভাবে একটা 15-20 হাজার কোটি টাকার মতন একটা এক্সট্রা ফান্ড বেশ তুমি এখানে একটা এক্সপেক্ট করতে পারো। দুই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ শরিক দল হন, দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক দল হন, আমার মনে আছে উনি এই ঋণের টাকা মকুবের জন্য কেন্দ্রের কাছে তদবির করছিলেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কোনো একটি রাজ্যকে এভাবে স্পেশাল স্ট্যাটাস দিয়ে ঋণের টাকা মকুব করে দেওয়া সম্ভব নয়। কিন্তু নাকের বদলে একটা নড়ুন পাওয়া গেছিল, যদিও সেটা খুব একটা খারাপ নড়ুন নয়, কিন্তু ভালো নড়ুন। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকার উন্নয়নের জন্য ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড এই বাবদ 8,750 কোটি টাকা এক লক্ষে দেওয়া হয়েছিল। এবং তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকার গঠনের পরপরই পশ্চিমাঞ্চলে যে পরিমাণ উন্নয়ন, রাস্তা, লালগড়, জঙ্গলমহলে রাস্তা হয়েছিল, এই যে অনগ্রসর জায়গা বা উত্তরবঙ্গে, এবং এই যে বিভিন্ন জেলা সদরে তোমার হাসপাতালগুলো তৈরি হয়, মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি হয়, এইসব টাকা তখন কিন্তু কেন্দ্র দিয়েছিল। তার ফলে এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য একটা ফান্ড, সে 8,000-10,000 কোটি টাকা একটা স্পেশাল ফান্ড গভর্নমেন্ট চাইলে দিতেই পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই সঙ্গে সোশ্যাল সেক্টরে যে টাকাগুলো বন্ধ ছিল সেখানে টাকা দিতে পারে। আর থার্ড হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে আমি যেটা বললাম যে লজিস্টিক্সের ক্ষেত্রে বড় বিনিয়োগ, ঠিক আছে, যেটা বিভিন্ন বড় শিল্প গোষ্ঠী আজকে কেরলে করেছে, গুজরাটে করেছে, পশ্চিমবঙ্গের ডিপসি পোর্টের মতো যদি একটা বড় একটা লজিস্টিক্সের ক্ষেত্রে যদি একটা বিনিয়োগ করে, তাহলেই মানে এটা যদি 1-1.5-2 বছরের মধ্যে এইসবগুলো ঘটতে শুরু করে, তাহলেই একটা পজিটিভ ট্র্যাজেক্টরিতে স্টেটটা পড়ে যাবে। প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে তোমার মনে হয় আশা রয়েছে এখনো কিছু? বেশ দেখো, প্রাইভেট ইনভেস্টমেন্টে তো পূর্ব শর্ত অনেকগুলো, যে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের অন্তরায় হচ্ছে এক তো জমি, দুই হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তো জমি নীতি, পশ্চিমবঙ্গে ফ্র্যাগমেন্টেড ল্যান্ড,
এক লপ্তে বড় জমি পাওয়ার অসুবিধা রয়েছে, সরকার সেটা ভাবছে নতুন সরকার। সেইটাতে যদি এক লপ্তে বড় জমি না পাওয়া যায় পাবলিক পারপাসে, মানে ধরো পোর্টের জন্য জমি নেবে সরকার, পাবলিক পারপাসে জমি অধিগ্রহণ করে নিতে পারে, কিন্তু শিল্পের জন্য জমি অধিগ্রহণে কেন্দ্রের যা নীতি রয়েছে বা যে জমি নীতি রয়েছে তাহলে তো এক লপ্তে বড় জমি অধিগ্রহণের ক্ষমতা রাজ্যেরও নেই। সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে সরকার স্মল এবং মিডিয়াম সেক্টরের উপরে জোর দিতে পারে। যদি আজকে এমএসএমইর উপরে জোর দেয় এবং পশ্চিমবঙ্গে এমএসএমইর একটা বিপুল বিকাশ ঘটে, তাহলেও কিন্তু কর্মসংস্থানের একটা বড় সুযোগ তৈরি হতে পারে, ঠিক আছে, কিন্তু সেগুলো লেবার ইন্টেন্সিভ হওয়া উচিত। তো এইরকম নানা রকম ভাবনা আসতে পারে। আমি তো অর্থনীতিবিদ নই, আমি যেটুকুনি আমি দেখেছি, আমার ওখানে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি যেটুকুনি দেখেছি বা সাংবাদিকতার সূত্রে সেটা আমার মনে হয় যে দেখো অপরচুনিটি কি কি আছে তুমিও একটু গভীরভাবে ভাবলে দেখতে পারে। এটা তো আর রকেট সায়েন্স নয়। এবার মাইক্রো যে পলিসিগত জিনিসগুলো সেইগুলো তো গভর্নমেন্টের যে শীর্ষ নেতারা বসে আছেন, আজ নীতি আয়োগে অশোক লাহিড়ির মতন একজন বিদ্বান এবং অর্থনীতিবিদ বসে আছেন, পিএমওতেও বড় অফিসাররা রয়েছেন, পশ্চিমবঙ্গেও ক্যাপাবেল অফিসাররা রয়েছেন, তারা বসে ঠিক করবেন কিভাবে করবেন। স্বপ্ন তো পশ্চিমবঙ্গবাসী দেখবেনই, খুব স্বাভাবিক, এবং প্রত্যাশা। আরেকটা কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাটির সঙ্গে জুড়ে থাকা নেত্রী ছিলেন একটা সময়, পরবর্তীকালে তিনি তার কম বেরোতেন, সেটা অন্য কথা, কিন্তু তার তো ছিল পশ্চিমবঙ্গের চষে বেরিয়ে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও গোটা পশ্চিমবঙ্গ চষে বেরিয়ে তারও একটা অভিজ্ঞতা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের যে জেলা স্তরে গ্রামান্তরে যে ধরনের উন্নয়ন বা সেচের সুবিধা বা পরিকাঠামোর সুবিধা প্রয়োজন এলাকা ভিত্তিতে, সেটাও তার কিছু না নজরে সচেতন। তার ফলে তিনিও এই যে রূপরেখা তৈরির ব্যাপারে তারও একটা মতামত থাকবে, নিশ্চয়ই থাকবে সেটা। ফলে রাজ্যবাসী যে স্বপ্ন দেখছেন এবং বিপুল প্রত্যাশা, যেটা সেই প্রত্যাশা কতটা পূর্ণ হয় তার দিকে কিন্তু আগামী কাল এবং পরশু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরের দিকে প্রত্যেকের নজর, সবার নজর সেখান থেকে কিছু তিনি আনতে পারেন কিনা, রাজ্যের জন্য নতুন কিছু কর্মসংস্থান তৈরি হয় কিনা, উন্নয়নে নতুন দিশা দেখা যায় কিনা। ফলে সেই সমস্ত কিছুর জন্য রাজ্যবাসীর প্রত্যাশা, কিন্তু সময়টা বড্ড ক্রুশিয়াল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কতটা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব, রাজ্যই বা তার নিজস্ব সম্পদ কতটা তৈরি করতে পারবে, অনেক কিছুর উপর নির্ভর করছে বিষয়গুলো। আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু স্বপ্ন এবং প্রত্যাশা তো দেখবেনই রাজ্য মানুষ। সেই স্বপ্ন এবং প্রত্যাশার জায়গা থেকেই রাজ্যে একটা বড় পরিবর্তন তারা ঘটিয়েছেন। আগামী দিনই বলবে কি হতে চলেছে। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। সমস্ত খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।